আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম রিজন সিয়াম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি উচ্চতর গণিত এর অধ্যায় 1-এর সেট ও ফাংশনের কিছু বেসিক কনসেপ্ট আপনাদেরকে বোঝাবো। তো অধ্যায় 1 চ্যাপ্টারের নাম হলো সেট ও ফাংশন। তো আসলে সেটটা কি? তো আমরা সেট কথা শুনলেই আমাদের প্রথমে মাথায় আসে যে সেট মানে হলো ডিনার সেট, সোফা সেট বা বিভিন্ন ধরনের যে কাপ সেট, এগুলো এক ধরনের সেট। এখন আমি যদি ডিনার সেটের কথা বলি, তাহলে ডিনার সেট মানে হলো অনেকগুলো প্লেটের সমষ্টি, মানে অনেকগুলো প্লেট একসাথে আমরা ডিনার সেট বলি। সো আমরা বাস্তব জীবনে যেগুলো চিন্তা করি, সেই বাস্তব জীবনের যে বস্তুগুলো, সেগুলোকে যদি আমরা একটা বিন্যস্ত করে সমাবেশ দিই, তখন আমরা তাকে সেট বলি। তাহলে সেটটা হলো বাস্তব জীবনের বস্তুগুলোর বিন্যস্ত সমাবেশকে সেট বলে। এখন আমি যদি কিছু ফলের কথা চিন্তা করি, যেমন আম, জাম, কাঁঠাল। তো আম, জাম, কাঁঠাল, এই ফলগুলোকে যদি আমি একটু বিন্যাস করি এবং কমা দিয়ে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তখন এটা একটা সেট হয়, এটা একটা সেটের মাধ্যমে প্রকাশ করা যায়। তো এখন আমি এই সেটটার নাম দিলাম হলো, এটাকে এ সেট বলতে পারি। তারপরে আমি যদি বাস্তব জীবনের যে সংখ্যাগুলো আছে, যেগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলি, ধরে নিলাম যে কয়েকটা বাস্তব সংখ্যা নিলাম, 1, 2, 3, 4, 5। এটাকেও বিন্যাস করা হয়েছে অনেকগুলো সমষ্টি বা সমাবেশ। তাহলে এটাকে আমরা বি সেট দিয়ে প্রকাশ করতে পারি। এরকম বাস্তব জীবন বা চিন্তাধারা জীবনের যা কিছু আছে, তাকে আমরা সেটের মাধ্যমে বিন্যস্ত করতে পারি। এখন আমি যদি বলি যে আম হইল এ সেটের একটা উপাদান, তেমনি জামও একটা উপাদান, তেমনি কাঁঠালও একটা উপাদান। তো আমকে হইল এ সেটের যেহেতু উপাদান, সেহেতু আমি বলতে পারি আম বিলংস টু এ। এটার হলো বিলংস টু, এর মানে হলো বিলংস টু। কিন্তু আমি যদি আরেকটা কথা আনি, আমি যদি বলি যে লিচু তো এ সেটের মধ্যে নাই, সো আমি কিন্তু এটাকে বলতে পারবো না যে লিচু হলো এ সেটের উপাদান নয়। যখনই নয় আসবে, তখন বিলংস টুর এটা কাটা দিয়ে দিতে হবে। তার এটার নাম হলো নট বিলংস টু এ। তেমনিভাবে অন বিলংস টু বি বলতে পারি, টু বিলংস টু বি বলতে পারি। এরকম যে কোনো সেটে যদি উপাদানগুলো থাকে, তখন আমরা সেটাকে এ বি দ্বারা প্রকাশ করতে পারি, বিলংস টু দিয়ে প্রকাশ করতে পারি। এখন সেট শুধু এইটুকুই না, সংখ্যার অনেক ধরনের সেট আছে। যেমন আমি যদি সংখ্যাভিত্তিক সেটের কথা উল্লেখ করি, তাহলে n দিয়ে স্বাভাবিক সংখ্যার সেট প্রকাশ করা হয়, স্বাভাবিক সংখ্যার সেট। বা আমরা এটাকে বলতে পারি ধনাত্মক সংখ্যার সেট, ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। কিন্তু একটা শর্ত আছে এখানে, শূন্য ব্যতীত সকল স্বাভাবিক সংখ্যা অথবা ধনাত্মক সংখ্যার সেটকে আমরা বলতে পারি হলো n, মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। যেমন আমি বলতে পারি 1, 2, 3 ... ইনফিনিটি পর্যন্ত। তারপর আমি বলতে পারি কিউ, এটা হলো মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যা কোনগুলো? যেই সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায়। কিন্তু এখানে কিউর যে মানটা, সেটা কখনোই শূন্যের সমান হবে না, কারণ শূন্যের সমান হলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো আমরা যদি উদাহরণ দেই, তাহলে আমরা বলতে পারি -1, -2, তারপর হলো 1/2, অন, এগুলো বলতে পারি আমরা। তারপর আমরা বলতে পারি জেড মানে হলো পূর্ণ সংখ্যার সেট। এখন পূর্ণ সংখ্যার সেটে
অনেকগুলো সংখ্যা থাকে, যেমন যতগুলো সংখ্যা এক্সিস্ট করে, যেমন দশমিক সংখ্যা, তারপর ভগ্নাংশ, তারপর হলো ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, সবগুলোই এখানে এক্সিস্ট করে। এমনকি ধ্রুবক, পাই, বৃত্ত সংক্রান্ত ধ্রুবক এবং ইউলার সংখ্যা, এগুলো সবগুলো বাস্তব সংখ্যার যে সেটগুলো আছে, পূর্ণ সংখ্যা রিয়াল নাম্বার, আর যেটাকে আমরা বলি বাস্তব সংখ্যার সেট, সেগুলোর মধ্যে হয়। যেমন আমি যদি বলতে পারি আর বাস্তব সংখ্যার যে সেটটা আছে, তাহলে দশমিক সংখ্যাগুলো আমি এখানে বলবো। যেমন দশমিক সংখ্যা হলো 1.25 বাস্তব সংখ্যার সেটের মধ্যে পড়ে। আর মানে বাস্তব সংখ্যার সেট, রিয়াল নাম্বার। তারপর আমরা বলতে পারি এখানে -3 বলতে পারি, আমরা অনও বলতে পারি, আমরা শূন্যও বলতে পারবো, আমরা এটাকে পাইও বলতে পারবো, আমরা এটাকে ভগ্নাংশ দিয়েও প্রকাশ করতে পারবো, আমরা বলতে পারবো, যেটা হলো ইউলার সংখ্যা, একটা ধ্রুবক এটাও। এবার আসলো জেড পূর্ণ সংখ্যার সেট। জেড হলো পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট হইল সবই সেম, ওইখানে স্বাভাবিক সংখ্যার মতোই, কিন্তু এখানে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা দুইটাই আসবে এবং শূন্য সহ। যেমন এক্সাম্পল দিলে আমরা বলতে পারি হলো যে এখানে হলো -1 ... -1, তারপর -2 -1 0 অন 2, এরকম ইনফিনিটি পর্যন্ত আমরা পূর্ণ সংখ্যার সেট অথবা যেটাকে আমরা বলি ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার সেট শূন্য সহ বলতে পারি। এখন সেটকে, এগুলো হলো সংখ্যাভিত্তিক সেট। এখন সেটকে আবার দুইটা পদ্ধতিতে প্রকাশ করা হয়। তো দুইটা পদ্ধতিতে প্রকাশ করার মধ্যে 1 নম্বর যে পদ্ধতিটা আছে সেটা হলো তালিকা পদ্ধতি। সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয়। এবং আরেকটি হলো গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা যায়। দুইটি পদ্ধতির মধ্যে একটা হলো, ফার্স্টেরটা হলো তালিকা পদ্ধতি, আরেকটা হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি আর হলো সেট গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি কোনগুলো? আমি যদি লিখি 1 2 3 4 5, যেটা কি একটা নির্দিষ্ট মান দেওয়া, যদি নির্দিষ্ট মানটা দেওয়া থাকে সেটের উপাদানের, তখন আমরা তাকে বলবো যে সেট তালিকা পদ্ধতি। তাহলে নির্দিষ্ট করে মান দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে। কিন্তু গঠন পদ্ধতিতে নির্দিষ্ট করে মান দেওয়া থাকবে না। আমরা গঠন পদ্ধতি থেকে বর্ণনামূলক পদ্ধতিও বলে থাকি, কারণ এই পদ্ধতিতে তোমার এই যে সেটটা আমি যে লিখছি, এই সেটটাকেই তোমার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায়। কিভাবে? সেটা হলো তোমার ধরো 1 2 3 4 5, এটাকে আমি লিখতে পারি x such that x স্বাভাবিক সংখ্যার সেট এবং x এর মানটা 1 থেকে বড় অথবা সমান এবং 5 থেকে ছোট অথবা সমান, লিমিটটা আমি দিয়ে দিছি। তো এখানে যে x এর যে স্বাভাবিক সংখ্যার সেট আছে, এটাকে আমরা 1 2 3 4 5 আমরা কিছুক্ষণ আগে দেখছি যে স্বাভাবিক সংখ্যার কোনগুলো। সো এটা হলো স্বাভাবিক সংখ্যার সেট। তো আমরা স্বাভাবিক সংখ্যার সেটটাকে এইভাবে প্রকাশ করতে পারি সিম্পলি। তো এই যে স্বাভাবিক সংখ্যার সেট, এটা কি আমি বর্ণনামূলক পদ্ধতিতে প্রকাশ করছি, মানে এই যে সেটটা যেটা তালিকা পদ্ধতিতে ছিল সেটাকে আমরা আমাদের নিজের ভাষায় প্রকাশ করছি। যখনই কোনো সেটকে নিজের ভাষায় প্রকাশ করা হবে সেটাকে আমরা বলবো সেট গঠন পদ্ধতি। তো এখানে কিন্তু ডিরেক্টলি হিন্টস দেওয়া ছিল, এখানে ডিরেক্টলি আমাদের মান দেওয়া ছিল না, মানে নির্দিষ্ট করে মান দেওয়া থাকবে না, জাস্ট আমাদের যে হিন্টস আছে ওই হিন্টসগুলো দেওয়া থাকবে, ওইখান থেকে আমরা সেটগুলোকে এভাবে প্রকাশ করতে পারি। এখন এই যে চিহ্নটা আছে এটা হলো সাজ দ্যাট, এই চিহ্নটা হলো সাজ দ্যাটের বাংলা হলো এমন যেন। তো এই হলো সেটের দুইটা পদ্ধতি। এখন আমরা যে কোনো পদ্ধতিতে প্রকাশ করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি যে আমি যদি একটা সেট লিখি
যে ধরে নিলাম এক্স সাচ দ্যাট এক্স, তারপর লিখলাম হলো ধরে নিলাম যে 10 এর গুণনীয়ক। এটা কি পদ্ধতিতে আছে? এটা হলো সেট গঠন পদ্ধতিতে আছে। তো এখন আমি বললাম যে কোশ্চেনে যে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো কীভাবে করব? তাহলে এক্স এর যে মানটা সেটা হলো 10-এর গুণনীয়ক। তো 10-এর গুণনীয়কে প্রকাশ করব 1 গুণ 10, 2 গুণ 5, এ বাদে তো আর যায় না, 10-এর গুণনীয়ক যায় না। তাহলে আমি 10-এর গুণনীয়ক কোনগুলো লিখতে পারি? 1 লিখতে পারি, 2 লিখতে পারি, 5 লিখতে পারি, আর 10 লিখতে পারি। তো এখন এটা কি একটা তালিকা পদ্ধতি হয়ে গেল না? নির্দিষ্ট করে মান দেওয়া থাকলো না। তো এটাকে আমরা বলতে পারি হলো সেট তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার নিয়ম। আমরা যদি এইভাবে বলতাম যে আরেকটা কোশ্চেন, যদি আমি বলতাম যে এ একটা সেট আছে, এই সেটে 3, 5, 7, 9, এইটা কিসে আছে? আমরা উল্টাটা করি, এটা হলো সেট তালিকা পদ্ধতিতে আছে, কারণ আমার নির্দিষ্ট করে মানটা এখানে দেওয়া আছে। তাহলে আমি যদি বলি এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তখন কীভাবে করব? দেখো তো এই জায়গায় 3, 5, 7, 9 সবগুলো যে সংখ্যা আছে সবগুলো হলো বিজোড় সংখ্যা। তাহলে আমি বলতে পারি এটা হলো একটা বিজোড় সংখ্যার সেট। তো আমি এখানে কি লিখতে পারি? আমি লিখতে পারি হলো যে এ একটা সেট, এ সেটের এক্স সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যা, এবং আমি বিজোড় সংখ্যা তো আর ইচ্ছা মতো নিই নাই, এখানে 3 থেকে শুরু করছি এবং 9-তে শেষ করছি, তাহলে আমার লিমিটটাও দিয়ে দিতে হবে। তাহলে আমি লিখতে পারি যে 3 থেকে এক্স এর মানটা বড় অথবা সমান, এবং 9 থেকে এক্স এর মানটা ছোট অথবা সমান। তো এটা হয়ে গেল কি আমাদের? এটা হয়ে গেল সেট গঠন পদ্ধতি কীভাবে প্রকাশ করে সেটা হয়ে গেল। সো এগুলো হলো সেটের প্রকাশ। এখন এই পদ্ধতিতে ব্যবহার করে আমাদের সেট, এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি নাই। সেট গঠন পদ্ধতি আর সেট তালিকা পদ্ধতিতে আমাদের পরীক্ষায় আসে সব সময়। তো আজকের ক্লাস এই পর্যন্তই।